হ্যালো, ডক্টর সৈয়দ আহমদ বলছি। কে? মাহমুদ? মাহমুদ, তুমি কেমন আছো মাহমুদ? ভালো আছো? গুড গুড। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো। লায়লা ভালো আছে। তোমার চাচির অবশ্য প্রেশারটা মাঝে মাঝে একটু বেড়ে যায়। 15 তারিখে আসছো? ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আবার আমরা একসঙ্গে কাজ করতে পারবো। গুড। মাহমুদ, তুমি যে 15 তারিখে আসছো, তোমার বাবা মা জানেন তো? আচ্ছা আচ্ছা, ওকে মাই সান, দেখা হবে। ওকে, আচ্ছা, খোদা হাফেজ। জগলুল, জানিস জগলুল, না আগে তোকে না, আগে শায়লাকে খবরটা দিতে হবে। মাহমুদ দেশে ফিরছে। আরে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে দেশে ফিরছে মাহমুদ। আমার সবচেয়ে প্রিয় আবিষ্কার, ওকে এখন আমার ভীষণ প্রয়োজন, আমার গবেষণার জন্য প্রয়োজন। কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? এত বড় একটা সুখবর, আমার আমার সবচেয়ে প্রিয় ছাত্র ফলিত রসায়নে পিএইচডি করে দেশে ফিরছে। কি ব্যাপার শায়লা, তোমার কি হয়েছে? আমার ওষুধ ফুরিয়ে গেছে। ও, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু। লায়লা। বাস। লায়লা বাবা। মার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? না মানে, হ্যাঁ, তোর মা আমাকে ঠিক বুঝতে চায় না রে। বাবা, তোমার প্রতি মার যে শ্রদ্ধা নেই এটা কিন্তু ঠিক নয়। মাহমুদ ভাই আসছেন, খবরটা মার জন্য আনন্দের নয়, অন্তত এটুকু তোমার জানা উচিত ছিল। তাই বলে এত বড় একটা সুখবর আমার স্ত্রীকে জানাবো না? তোমার জন্য যেটা সুখবর, মার জন্য তা দুঃসংবাদ তো হতে পারে। বলিস কি মাহমুদ, এমন একটা প্রতিভাবান ছেলে 3.5 বছর পর দেশে না না ফিরছে? বাবা, 3.5 বছর নয়, 3 বছর 3 মাস 14 দিন পরে মাহমুদ ভাই দেশে ফিরছেন। হ্যাঁ, বলিস কি? বাবা, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি, বসো। না না, এখন কফি খাবো না। তবে তোর কাছে এই কফিটা আমার পাওনা থাকলো, রাত্রে আমার স্টাডিতে গিয়ে খাইয়ে আসবি, কেমন? হ্যাঁ। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। ভাইজান, মাহমুদ বাবাজি তাহলে সামনের মাসের 15 তারিখে আসছে। তুই কি করে জানলি রে জগলুল? এবারে সবকিছু যে আমাকে জানতেই হবে ভাইজান। আপনার আশ্রয় না পেলে আমি যে সারা জীবন এতিমই রয়ে যেতাম। আরে না না। কি ব্যাপার জগলু, তোমাকে বলেছিলাম যে গ্রিল গুলো সব পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় রং উঠে গেছে, একটা লেবার লাগিয়ে এগুলো ঠিকঠাক করতে। তো তুমি নিজেই তো। মাহমুদ বাবাজি আসছে, তাই নিজের আনন্দেই নিজের হাতে কাজ করছি মেম সাহেব। বাবু 10 টাকা ধার দে তো। কি ব্যাপার হাসলি যে? তোর কাছে 10 টাকা ধার চেয়ে কি অন্যায় করে ফেললাম? অফেরতযোগ্য ধার কি না? প্রতিদিনই তুই এসে খবর দিস, কয়েকদিনের মধ্যেই তুই কোটিপতি হয়ে যাচ্ছিস, আর তুই কি না তোর এক গরিব বুবুর কাছে মাত্র 10 টাকা ধার চাইছিস? তুই এখন আমাকে চিনতে পারিসনি বাবু। আমি এমন এক বিশাল প্ল্যান নিয়ে এগুচ্ছি, বিস্ফোরণ যেদিন ঘটাবো সেদিন দেখবি সারা বাংলা কেঁপে গেছে। আমি জানি তুই কোন প্ল্যানে এগুচ্ছিস। বল দেখি।
বলে লাভ কি? ব্যর্থ হওয়ার পর যথারীতি নতুন কোনো প্ল্যান নিয়ে হাজির হবে, স্বপ্ন দেখবি কোটি কোটি টাকার, কিন্তু এই গরিব বুবুর কাছে এসে হাত পাতবি 5 টাকা 10 টাকার জন্য। ঠিক আছে, তোর কথা আমি মানলাম। বর্তমানে আমার প্ল্যান কি তাই বল। কিছুদিন যাবত তোর হাতে গিটার দেখে বুঝতে কষ্ট হচ্ছে না যে তুই গিটারিস্ট হয়ে চমক সৃষ্টি করতে চাস? তুই আসলে একটা জিনিয়াস বুবু। জানিস বুবু, আমি বাংলাদেশের মাইকেল জ্যাকসন হতে চাই। কেন? আব্দুল আলিম হওয়া যায় না? আব্বাসউদ্দিন হওয়া যায় না? বুবু, তুই এ যুগে বাস করেও মিউজিকের মর্ম বুঝিস না। তোকে এদেশের সমৃদ্ধ সংস্কৃতির কথা বলে কোনো লাভ নেই, এখনো সব বুঝবি না, তোর মাথায় এখন অন্য পোকা। ঠিক আছে, কতদূর এগিয়েছিস দেখা দেখি। দেখাবো, সত্যি দেখাবো, তবে এখন দেখতে চাইলে 100 টাকা দিতে হবে। আবার হাসছিস? এই 100 টাকা কিন্তু আমি তোর কাছে ধারও যাচ্ছি না, সাহায্য যাচ্ছি না। মনে কর তুই 100 টাকার টিকিট কিনে আমার অনুষ্ঠান দেখছিস। অবশ্য টিকিটের হার আরো অনেক বেশি হবে, যেহেতু তুই আমার আদরের বাবু। তোর জন্য কনসেশন মাত্র 100 টাকা। ঠিক আছে, তুই আগে গান গেয়ে শোনা, আমি 100 টাকায় দেবো তোকে। আমি গাইবো, সত্যি গাইবো, তবে আগে টাকা। নে মাসুক, আমার শেষ সম্বল। বুবু, না রে বুবু, তুই আমার মুডটাই অফ করে দিলি। ব্যাংকটা তোর কাছেই রেখে দে, আমি বরং তোকে একটা গান ফ্রি শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুনবো, তবে বাংলা গান গাইতে হবে। এই নীলমণিহা, এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো। এই নীলমণিহা, এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো। সন্ধানী মন কত ছন্দে মগন, ফিরে পাবে বুঝি সেই গানের লগন। সন্ধানী মন কত ছন্দে মগন, ফিরে পাবে বুঝি সেই গানের লগন। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো, পথ চেয়ে থেকো। এই নীলমণিহা। তোর গলাটা তো ভারী মিষ্টি রে মাসু, তুই এক কাজ কর, আগে ক্লাসিক্যাল শেখ, গলা তৈরি হলে আরো ভালো গাইতে পারবি। তবে একটা কথা, তুই দেশীয় সুরে গাইবি, যে সুরে মাটির গন্ধ মিশে আছে। তোর ওই এক দোষ বুবু, চান্স পেলেই জ্ঞান দেওয়া শুরু করিস। বাবা, বাবা। হুম, কিছু বলবি? হুম, বলে ফেল।
তোমার কফি। হুম। বাবা, তোমার গবেষণায় আমাকে একটা কাজ দিতে পারো? তুই? হুম। না না না, এ বড় কঠিন কাজ মা। তুই ফিজিক্সের ছাত্রী, তুই আমাকে কি সাহায্য করবি? আমার সময় কাটতে চায় না বাবা। আচ্ছা আচ্ছা মা, ধর মামুদ দেশে ফিরে যদি আমার গবেষণায় সাহায্য না করে, যদি সে নিজেই নতুন একটা গবেষণা শুরু করে, কিংবা ধর কোনো প্রতিষ্ঠানে যদি চাকরিতে যোগ দেয়, তাহলে? বাবা, আমার বিশ্বাস তোমার যেমন মাহমুদ ভাইকে প্রয়োজন, মাহমুদ ভাইয়েরও তোমাকে ভীষণ প্রয়োজন। আজ মাহমুদ ভাই যে অবস্থানে গিয়েছে তার জন্য সবচেয়ে বেশি অবদান তোমার। না না না, এটা ঠিক না। আসলে ওর প্রতিভা আছে, আমি শুধু সহযোগিতা করেছি মাত্র। আমি না করলে অন্য কেউ করত। বড় প্রতিভাকে কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। আসলে হয়েছে কি মা, মানুষকে অবিশ্বাস করতে মন চায় না, কিন্তু জীবনে আঘাত তো কম পেলাম না, তাই নানা রকম ভাবনা মাথায় আসে। মার কথা বলছো? তোমরা দুজন যদি দুজনকে বুঝতে চাইতে তাহলে আর এই সমস্যা হতো না। বাবা, তোমার কফি ঠান্ডা হয়ে গেল, নাও। ও হ্যাঁ, মাহমুদের মা, আজ আমার বুক ভরা গর্ব। আমার মতো একজন সামান্য রিটায়ার্ড অ্যাকাউন্টেন্টের ঘরে এমন একটা জিনিয়াস ছেলে। আপনার কাছে আমার একটা মিনতি রইল, আপনি যেন ছেলের বিয়ের জন্য আবার কোথাও কথা টথা দিয়ে বসবেন না। কেন, তোমার কোনো পছন্দ আছে নাকি? নেই, তবে খুব দেখে শুনে ছেলেকে বিয়ে করাবো। আরে বাবা, একটু সাবধানে চল। হ্যাঁ, এই, হ্যাঁ, চল 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 চল। ওই কে এলো আবার? করে নিয়ে আয়। হ্যাঁ, 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 রাখ রাখ, এখানে রাখ। আরে আব্দুল হালিম ঠান্ডা মিয়া, আমি আমি তো এসবের কোনো অর্থই বুঝতে পারছি না। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, বুঝলা? কিন্তু ভাই সাহেব, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। ভাবি সাহেবা, আপনি তো জানেন আব্দুল করিম আর আমি একই স্কুলে একই ক্লাসে পড়তাম। আমার ভাগ্যে লেখাপড়া সইল না, ক্লাস 7 বন্ধ করে ব্যবসায় ঢুকে পড়লাম। আর করিম বিএ পাশ করে ঢুকলো সরকারি চাকরিতে। আল্লাহ আমাকে দিয়েছে প্রচুর অর্থ, আর আপনাদের দিয়েছে এক অমূল্য রত্ন। মাহমুদ যেমন আপনাদের সন্তান, ও তেমনি আমারও সন্তানের মতো। একদিন পর ছেলেটা ডাক্তারেট করে দেশে ফিরছে, ওর ঘরটা একটু সাজানো গোছানো দরকার না? নাইলে মানুষ বলবে কি? আরে ঠান্ডা মেয়ে কি একেবারে ঠান্ডা মেরে গেছে যে তার বন্ধুর এত বড় বিদ্বান ছেলে থাকবে একটা অর্ডিনারি ঘরে? কিন্তু এমনিতেই তোমার কাছে আমার অনেক ঋণ, তার উপরে এতগুলো আসবাবপত্র নিয়ে হাজির হয়েছো। আমার অবস্থা তো তুমি জানোই ঠান্ডা মিয়া। তোমাকে এগুলো ভাবতে হবে না। আমি যত বড় ব্যবসায়ী হই না কেন, বন্ধুকে ঋণী রাখবো না। কিন্তু কিন্তু এত অর্থ আমি পাবো কোথায়? আচ্ছা করিম, দুনিয়ায় কি টাকা পয়সাই সব? ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলোর কোনো দাম নেই। আরে মনে করো একজন বিদ্বান ছেলেকে আমি খুশি হয়ে এগুলার উপহার দিলাম। হ্যাঁ, খুশি হয়েই দিলাম। ভাবি সাহেবা, ওই মাহমুদের ঘরটা ওদের একটু দেখিয়ে দিন। যাও, নিয়ে এসেছে যখন খুশি হয়ে। এসো তোমরা আমার সাথে। যা, ভাবি সাহেবা মাহমুদের ঘর দেখিয়ে দেবেন, ঠিকঠাক মতো সাজাই দিবি, কেমন? যা। কি, এক কাপ চা খাওয়াবা না বন্ধু? অবশ্যই অবশ্যই, এসো চল ভেতরে এসো। চল চল চল। খোকা,
জন্য দায়ী। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। লালা, তুই? রসায়ন শাস্ত্রের অধ্যাপক গবেষক ডক্টর সৈয়দ আহমেদের কলঙ্ক তোর মতো একটি ছেলের পিতা তিনি। চুপ চুপ, আরেকটি কথা বলবি না। কেন কেন চুপ করব? কেন কোনো কথা বলবো না? কিসের অভাব তোর? অভাব? অভাব একজন বিবেকবান পিতার, একজন মমতাময়ী মার। সব সব আছে তোর, শুধু তোর সে দৃষ্টির অভাব, অনুভবের অভাব। মিথ্যে কথা। বাবা, বাবা আছেন তার আবিষ্কার নিয়ে, আর মা, মা তার নিজস্ব জগৎ নিয়ে। এভাবে এভাবে বেঁচে থাকা যায় না, বুঝলি? তাহলে বেঁচে আছিস কেন? মরে যা। মরণে মরণে আমার কোনো আফসোস নেই লালা, কিন্তু কিন্তু তোর মতো একজন বোন আছে বলেই আমি বেঁচে আছি। তুই তুই কেন আমাকে এত ভালোবাসিস রে লায়লা? সবাই যখন আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তখন তুই কেন রাত জেগে আমার জন্য খাবার নিয়ে বসে থাকিস? যা যা, তুই চলে যা, আর কখনো আমার ঘরে আসবি না। যা যা, তুই চলে যা। তুই আমার দিকে মুখ ফিরিয়ে নিলেই আমার আর কোনো বন্ধন থাকবে না। মরণটা আমার জন্য সহজ হবে। বাবার সম্মান বাঁচবে, মারও কোনো অভিমান থাকবে না। আমাকে নিয়ে কাউকে আর বিব্রত হতে হবে না। যা লায়লা, যা যা, তুই ঘরে যা। তোর মাতাল অবস্থায় আমাকে আর জ্ঞান দিতে হবে না। জুতো খোল, কাপড় চোপড় ছাড়, হাত মুখ ধুয়ে এসে খাবি, তারপর আমি এখান থেকে যাব। সকালবেলা শুরু করলা? আদারওয়াইজ কিছু না দুলা ভাই, এই সকালে উঠে আপনার মুখ প্রথম দেখলাম তো, তাই সালাম না করলে কেমন দেখা যায়। কেন, রাতে তুই ঘরে ছিলি না? জি ছিলাম তো। তাহলে যে বললি সকালে উঠে প্রথম আমার মুখ দেখলি? দুলা ভাই, এই বসে বসে বউ মুখ কতক্ষণ দেখা যায়? ঠিকই, এই কথাটা অবশ্য তুই খুব দামি বলেছিস। আসলে দুলা ভাই, আমি তো বহু জায়গা ঘুরলাম, অনেক অনেক শিক্ষিত মানুষের সঙ্গে মিশলাম, অনেক ধনী মানুষের সঙ্গে মিশলাম। হয়তো বলবেন আপনি আমার দোলা ভাই, তাই খুব বেশি বলে ফেললাম। কখনো না দোলা ভাই, আমার দোলা ভাইয়ের যতটুকু পাও না, আমি ঠিক ততটুকু বলবো। এদেশে আপনার মতো খুব বেশি না, হাতে গোনা 5 জন ধনী এবং জ্ঞানী ব্যক্তি যদি থাকতো, তাহলে তো কোনো কথাই ছিল না দোলা ভাই। হ্যাঁ, এই কথাটা অনেকেই মানতে চায় না। ও, তুই তো আবার সালাম করেছিস? জি জি। হ্যাঁ, নে। ও আচ্ছা, সকালবেলা তুই 200 রাখ। জি। মিয়া কালিমুদ্দিন। দোলা ভাই, ওই আপনি মাখন নাম ডাকটা ওই মাখনের মতো শোনায় দোলা ভাই, আমার আচ্ছা। কান দুটো খুব ভরে যায়। কান ভরে যায় কি রে? বল, মন ভরে যায়। আচ্ছা মিয়া মাখন, জি।
তুই কি সত্যি সত্যি মনে করিস জি আমি জি খুব খুব জ্ঞানী? দুলা ভাই, হুম? আপনার সব সাইডে স্ট্রং, কিন্তু একটা সাইডে ভীষণ উইক। কি? তা হলো জাস্টিফিকেশন। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাস্টিফিকেশন? হ্যাঁ, তুই যে একটু বেশি বাড়িয়ে বলিস তা আমি ঠিকই বুঝি রে, কিন্তু হলে কি হয়, তবু তুই একমাত্র লোক যে কিছুটা আমার প্রশংসা করিস, আর কেউ মানতে চায় না। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? মা 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 উফ, কি শুরু করলি? মা এই যাবি এখান থেকে? ঠিক আছে, একটা কথা আমি তোমাকে বলবো না। এই বলিস না, যা। আব্বু আজ থাক, বলবো না। কি করেছে তো তোর আব্বু? না, বলবো না। এই বল না মা, তোকে আমি পুতুল কিনে দেবো, বল। আপু সকালবেলা উঠেই ফুপাজানের পায়ে ধরে সালাম করেছে। আমাকে যে কেউ ছোট করে ও। ময়না, ময়না উঠছো? এই তুমি বলো তো, এই বাড়ি থেকে তুমি কবে যাবে? যাবো, বেতনটা বাড়লে চলে যাবো। সত্যি করে বলো তো, চাকরিটা তোমার কি? আব্বুর চাকরি ফুপাজানের পায়ে ধরে সালাম করা। এই মেয়ে চুপ, এত কথা বলে। ও ঠিকই বলেছে, তুমি তোমার দুলা ভাইয়ের তল্পি বাহক। দেখো আমাকে চোটে না ময়না। তোমাকে আমি ভয় পাই? আমিও হেকিম খলিলুল্লাহ ব্যাপারীর মেয়ে। খুলে দিলে ব্যাপারই নিয়ে। আমি ফুপাজান আর ফুপি আমাকে বলে দেবো যা, তোমরা তো বল গে। ঝগড়া করছো। যা যা বল কি? তাহলে তো ফুপাজানেরা তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও ঠিকই বলেছে, ওর মাথায় যেটুকু বুদ্ধি আছে তোমার যদি তা থাকতো। আমার মাথায় যেটুকু বুদ্ধি আছে দুলা ভাইয়ের মাথায় সেটুকু নেই। ওইখানেই তো তোমার সুবিধা। সুবিধা? ওঠো, হাত মুখ ধরো, নাস্তা নিয়ে আসি। আম্মু, আপু ফুপাজানের পায়ে ধরে যে 200 টাকা পেয়েছে তা দিয়েই নাস্তা কিনতে যাচ্ছে। এ কি বাসাল মেয়ে, হ্যাঁ? কার সাথে যে সংসার করছি আমি। নেন পান খান। যাও। মাহমুদ এলে কিন্তু একদিন সৈয়দ সাহেবদের দাওয়াত করে খাওয়াতে হবে। তোমার বাড়িঘরের যে অবস্থা, ওনারা কি আমাদের বাড়িঘর দেখতে আসবে নাকি? বাড়িঘরের চিন্তা আর আমি করি না। ছেলে আমার যে বিদ্বান হয়ে আসছে, ইনশাল্লাহ বাড়িঘরের চেহারা খুব তাড়াতাড়ি পাল্টে যাবে। মা কি রে, জবেদাদের বাড়ি থেকে স্ত্রীটা এনেছিস? মাসুক আমার সাথে যেতে চাচ্ছে না। তাহলে হাসানকে নিয়ে যা। মেজে ভাইয়া কখন বাড়ি আসে, কখন বাইরে যায়, এবারে কে খোঁজ নেয়? হাসানটা এমএ পাশ করার পর 2 বছর ধরে বেকার, ঘরে ওর মনই বসে না। মাসুকও তো দিন দিন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সেদিকে আপনার খেয়াল আছে? তুমি অত ভেবো না তো মাহমুদের মা, হাসানটা চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে, দেখবে। আর আর মাসুক যত দুষ্টই হোক, রেজাল্ট তো খারাপ করে না। আপনি সারাটা জীবন অল্পতেই তুষ্ট হয়ে রইলেন, তাই জীবনে কোনো উন্নতি হয়নি। নুপুর, মাসুককে গিয়ে বল আমি ওকে তোর সাথে জবেদাদের বাড়িতে যেতে বলেছি। আচ্ছা। আম্মু তোকে আমার সাথে জবেদা খেলার বাড়ি যেতে বলেছে। না, এটা টানলে ওটা নেমে যাচ্ছে, আর ওটা টানলে এটা চলে যাচ্ছে। কি হলো মাসুক, তুই যাবি না? এই তুই আমার ফিউচারটাকে ড্যামেজ করে দিচ্ছিস। যেই ট্রেনিং করতে বসি অমনি এসে হাজির। নে চল। ওটা রেখে দে মাসুক, আমার অসহ্য লাগে। এটা তো তোর বোঝা হয়ে থাকবে না। এটা হাতে রিকশায় আমার পাশে বসে যাবে, সবাই তো তাকিয়ে থাকবে। ওটাও এক ধরনের প্রচার বাবু, ফিউচার সুপারস্টারের পাবলিসিটি। তুই ওটা রেখে যাবি? দেখ বাবু, আজকাল তুই আমার পেছনে কন্টিনিউয়াস লেগে আছিস। প্রথমে বাড়িটা কমপ্লিট করব,
তারপর না, আগে নুপুরের বিয়ে। নূপুরের বিয়ে? এমএ পাশ করার আগেই নূপুরের বিয়ে দেবে? মেয়েদেরও তো পড়াশোনার দরকার কি। মাহমুদের ওপর আমার অনেক আশা ভরসা। মাহমুদের মা, তুমি যত স্বপ্ন দেখছো, আজকালকার দিনে চাকরি করে অত কিছু পাওয়া সম্ভব নয়। কেন নয়? আমার ছেলে যে বিদ্বান হয়ে আসছে, এদেশে এমন কজন বিদ্বান আছে? বিদ্যান এক জিনিস আর টাকা রোজগার আর এক জিনিস। তুমি এসব ভেবে শুধু শুধু মন খারাপ করো না তো। সবকিছু একসঙ্গে পাওয়া যায় না, এটাই বড় কথা। তবু আমি বলবো, আমার মাহমুদ অনেকের মধ্যে একজন। স্বপ্ন দেখা ভালো, স্বপ্নর চেয়ে বড় সান্ত্বনার আশ্রয় আর কোনো কিছুতেই নেই। পণ্ডিতের মতো কথা না বলে টিউশনি করলেও তো পারিস। হ্যাঁ পারি, খুব পারি, কিন্তু কেন করব? এমএ পাশ করলাম, কখনো তো খারাপ রেজাল্ট করিনি, তাহলে কেন বেকার থাকবো? চাকরি করাটা কি শুধু কাজ? না, তা কেন, কিন্তু আমি তো অন্য কোনো কাজ শিখিনি। মা, খিদে পেয়েছে, খেতে দাও। টেবিলে ভাত দিয়ে আছে, যা। ওর কথায় যুক্তি আছে। একটা ছেলে এতদিন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এখন আবার নতুন করে কাজ শেখা শুরু করলে তাহলে ওই বিদ্যা কোথায় কাজে লাগাবে বলতে পারেন? যত বিদ্যানই হোক, কাজের প্রতি শ্রদ্ধা না থাকলে জীবনে উন্নতি। শুধু শুয়ে থাকো, বলো সারাক্ষণ শুয়ে থাকার মতো অসুখ তোমার? লাইলা, তুই আমার মেয়ে, তুই অন্তত আমার দুঃখটা বুঝবি। মা, আমি তোমাদের আদরে, তোমাদের স্নেহে এত বড় হয়েছি, একেবারে যে বুঝি না তা কিন্তু নয়। বাবার উপর তোমার সকল অভিমান মানলাম, কিন্তু ভাইয়া ভাইয়া যেভাবে দিন দিন উচ্ছন্নে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। বাবা সারা জীবন তার শিক্ষকতার গবেষণা নিয়ে কাটালেন, অর্থ সম্মান বৈভবে ভরা এই সংসারটা, অথচ সবকিছু কেমন যেন নিষ্প্রাণ মনে হয়। যত ভুল বোঝাবুঝি মান অভিমানী থাকুক, একজনকে তো অন্তত বুঝতে হবে। আমার বাবা ইমতিয়াজ চৌধুরী, এখানকার একজন নামি দামি ব্যবসায়ী, আর আমি তার একমাত্র মেয়ে। তোর বাবাকে মেধাবী দেখে আমার বাবা অত্যন্ত আগ্রহ নিয়ে ওর সাথে আমাকে বিয়ে দিলেন। তুমি তো তখন প্রতিবাদ করনি। ভেবেছিলাম যশ খ্যাতির পাশাপাশি তোর বাবাকে একজন পরিপূর্ণ মনের মানুষ হিসাবে আমি ওকে কাছে কাছে সবসময় পাবো, কিন্তু আমি কোনো দিনই ওর মনোযোগ পাইনি। উনি ওনার সুনাম অর্জনকে সারা জীবন একমাত্র বড় করে দেখে এসছেন। বাবার সুনাম হোক তুমি চাও না? নিশ্চয়ই চাই, কিন্তু সংসারের দিকে ওর একটুও নজর নেই। ছেলেটা চোখের সামনে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, তার দিকে একটুও খেয়াল নেই। আমি শুধু একজন প্রখ্যাত ব্যক্তি নয়, ওকে একজন ভালো পিতা ভালো স্বামী হিসেবেও আশা করেছিলাম, কিন্তু কিন্তু কোনো দিকে ওর মনোযোগ নেই। এই যে আমি যে এত অসুস্থ, আমার কখন কি লাগে তোর বাবা কখনো খেয়াল করেছে? সব মানুষ সব দিকে সমান মনোযোগী হতে পারে না। বাবা বাবা চান তার গবেষণার মাধ্যমে এদেশের কৃষিতে বড় একটি বিপ্লব ঘটাতে। বাবা এমন একটি আবিষ্কারের গবেষণায় নিয়োজিত যা সফল হলে আমাদের শস্য উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে, অথচ জমির উর্বরতা কমবে না। বলো মা, এটা কি বড় কাজ নয়? থাক সব কথা, তোকে আমি যে জন্য ডেকেছি শোন। তোর খালা আর সুজা 5 তারিখে সিঙ্গাপুর যাচ্ছে। তোর তো এখন ইউনিভার্সিটি বন্ধ, তুই ওদের সঙ্গে সিঙ্গাপুর যাবি। যতদিন ক্লাস আবার শুরু না হয় ওখানেই থাকবি। মা, মাহমুদ ভাই আসছেন বলে আমাকে চোখের আড়াল করতে চাচ্ছ তো? ভয় নেই, তোমাদের মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের সম্মানের বিন্দুমাত্র ক্ষতি হয়।
আচ্ছা, তোর প্রত্যেকটা ব্যাপারে এত নিরুৎসাহ বোধ করিস কেন বলতো? প্রতিটি আইডিয়াই তুই চেঞ্জ করিস, যে কোনো একটি বিষয় উপর থাক। আরে সেই বিষয়টা নির্ধারণ করার জন্যই তো তোদের ডাকা। আচ্ছা তুই চাস কি বলতো? আমি যেটা চাচ্ছি তাহলে একটা গ্রুপ তৈরি করা, মানে রক অ্যান্ড রোলে এমন ডাইমেনশন আনবো যে ইউরোপ আমেরিকা হা করে তাকিয়ে থাকবে আমাদের দিকে। এর জন্য অবশ্যই আমাদের একটু কায়দা করতে হবে। আমাদের মিউজিককে ওয়েস্টার্ন বিচে ফেলে ওয়েস্টার্ন স্টাইল পাঞ্চ করে এমন এক ককটেল বানাবো যে নতুন এক সঙ্গীতের ধারা সঙ্গীত হবে আমাদের সঙ্গীত বিশ্বে। ইনকামের পথ কোথায় পেলি? এটা তো আমরা অ্যামেচার হিসেবে নিচ্ছি না, ফুললি কমার্শিয়াল অ্যান্ড প্রফেশনাল। আমাদের টিম বিভিন্ন মঞ্চে বিভিন্ন এলাকায় শো করবে, প্রথমে দেশে, তারপর খ্যাতি যখন ভরপুর হয়ে যাবে তখন বিদেশে। বিদেশে আমাদের কে চেনে? বিদেশের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। ভাইয়ের 3.5 বছর পর ডক্টরেট করে দেশে ফিরছে, কতজনের সাথে পরিচিত হয়ে আসছে। পরিচিতদের 2-1 জনকে ধরে ব্যাস যোগাযোগ শুরু করে দেব। এরপর দেখবি একদিন হঠাৎ ভিসা এসে গেছে। দেশে আমাদের গান শুনে কেউ খুশি হবে কি না আমি সেই ভাবনা অস্থির, আবার বিদেশে। তোদের মাঝে কোনো স্বপ্ন নেই, তোরা কোনোদিন বড় হতে পারবি না। আরে টার্গেট যদি বড় হয় অন্তত কিছুটা হলেও এগোনো যায়, আর শুরু না করতেই তোরা হতাশ হয়ে পড়লি। না দোস্ত, গানে আমরা সুবিধা করতে পারবো না। তোর গলাটা তবু চলে, আমার গলার যা অবস্থা, অন্য কিছু ভাব, আমি আছি। না, অন্য কিছু নয়, গানেই আমরা ফেমাস হতে চাই। তুই বাজাবি ড্রাম, তীক্ষ্ণ গিটার, প্রবাল তুই কিবোর্ড। ভাবিস না সব আমি শিখিয়ে দেব। আর যদি কেউ উৎসাহ বোধ না করিস তাহলে এখনো কেটে পড়তে পারিস। আমি অন্য ছেলেদের হায়ার করবো আমাদের এই হাইফি ব্যান্ড গ্রুপের জন্য, কারণ 15 তারিখ ভাইয়া আসছে বিদেশ থেকে। আমাদের গ্রুপের প্রয়োজনীয় যা যা ইনস্ট্রুমেন্ট সব আনতে বলেছি। আচ্ছা আচ্ছা, আগে আসুক, তখন দেখা যাবে। নিয়ে এলে খবর দিস। চল তোরা। হ্যাঁ, আরে না না, আরে এটা কথা হলো। আচ্ছা আচ্ছা, কাল ফাইনাল করব। ওকে ওকে ওকে। কার সাথে ফোনে এত কথা বলেন? কারো সাথে না। মাহমুদের বাবার সাথে কথাবার্তা বলতে পেরেছেন? না, তুমি চিরকাল বোকাই থেকে গেলে। শোনো, সব কামের একটা পয়লা আয়োজন আছে, আর সেই আয়োজনের উপরে নির্ভর করে ওই কামের সফলতা। আপনি কথায় কথায় আমাকে বোকা বলেন কেন? কি এমন বোকার মতো কথা বললাম এই মুহূর্তে, বলেন দেখি। আপনিই বলেন, বিয়ার কথাবার্তা পাকা না করে আয়োজন অনুষ্ঠান করতে পারবেন? ধ্যাৎ, তোমার মাথায় গেলুই নাই। তুমি এর মধ্যে বিয়ার আয়োজন করে দেখলা? শোনো, মাহমুদ ভীষণ চালাক ছেলে, তাকে আটকাতে আমাদের বুদ্ধি খাটাতে হবে। আপনি তো বলেন যে আপনি বুদ্ধির মহাসাগর, এখন বুদ্ধি খাটান। মাহমুদ আসার সাথে সাথে যদি আটকাতে না পারেন, অন্য কেউ যদি আটকিয়ে জামাই বানিয়ে ফেলে? পারবে না। টাকা পয়সা জিনিসপত্র করিমকে দিয়ে আমি যেভাবে সাহায্য করে মনের জালে আটকে ফেলেছি, মাহমুদ এলে আমাকে কিচ্ছু করতে হবে না, সব করিমই করে ব্যবস্থা করে ফেলবে। দেখবেন যেন ফসকে না যায়। তা হ্যাঁ গো, আমাদের দিলরুবাকে দেখে ছেলে পছন্দ করবে তো? পছন্দ না করার তো কিছু দেখি না। আমাদের একমাত্র মেয়ে, আর আমাদের অর্থ প্রচুর। দেখতেও মাশাআল্লাহ কারো থেকে কম না আমাদের দিলরুবা। 3 বার আয় পরীক্ষা দিয়ে পাস করলো না, এমন গাধা মেয়ে আমার। হ্যাঁ, ওই এক জায়গায় দুর্বলতা আমাদের। আমি যদি দেখি যে মাহমুদ বিয়েতে লেট করতে চায়, তাহলে দরকার মতো ওর যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে মাস্টার রেখে পড়িয়ে ফার্স্ট ডিভিশন ধরাবো। তুমি খালি ওকে এখন থেকে লেখাপড়ায় মনোযোগ দিতে বলো। আমার কথা শোনেও, আপনি ওকে ডেকে কড়া করে শাসন করে দেন তো। ডাকো ওকে, ডাকো। দিলরুবা, মা দিলরুবা, দিলরুবা। আম্মু আস 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 আম্মু আস। তা আম্মু,
খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। মেয়েকে বোঝাও, আবার বাইরে কাজ আছে, আমি গেলাম। বস। তা একটু সেজে গুজে থাকতে পারিস না? চারদিকের অবস্থা দেখেও বুঝোস না? সাজি তো। এখন থেকে একটু সেজে গুজে থাকবি, আর পড়ালেখায় মন দিবি, কেমন? আচ্ছা, যাই। যাই। বোকা মেয়ে, কিছু বুঝে না। মাহমুদ বিদেশ থেকে আসছে, তোর সাথে ওর বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা। আমি মাহমুদ ভাইকে দেখেছি, খুব সুন্দর। এর আগে ওদের বাড়িতে তুই গেছোস? মাহমুদ ভাইয়ের বোন নূপুর আর আমি এক স্কুল থেকেই তো এসএসসি পাস করলাম। ও, তাহলে তো খুব ভালো হইল। এখন থেকে ওদের বাড়িতে ঘন ঘন যাবি, কেমন? আর নূপুরের সাথে আরো ঘনিষ্ঠ হবি। আচ্ছা, যাই। যা। কি হয়েছে রে মাসুক? না রে বাবু, আমার সব প্ল্যান মিস হয়ে যাচ্ছে। তুই যে লেখাপড়া একেবারে ছেড়ে দিলি, ভাইয়া এসে শুনলে তোকে আস্ত রাখবে? ভাইয়া কি বলবে? ডক্টরেট করে আসতে পারে সে, কিন্তু ফিউচার জিরো। কিন্তু আমি যে তোর ভবিষ্যৎ আরো অন্ধকার দেখছি রে। আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই বাবু। আরে দিলরুবা, এসো, বসো। কেমন আছো? ভালো। তুমি ভালো আছো তো? বাবু, আমি চললাম। দুপুরের বাসা নাও খেতে পারি, ইনভাইটেশন আছে। তবে বাবু, কথা তো শেষ হলো না। এটুকু জেনে রাখিস, বাঁচতে হবে সিংহের মতোই বাঁচবো। তারপর দিলরুবা কি মনে করে? মা এখন থেকে তোমাদের বাসায় ঘন ঘন আসতে বলেছে। কেন? তোমার ভাইয়ার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে তো। আমার ভাইয়ার সাথে তোমার বিয়ে? হ্যাঁ, আব্বা তো আমার জন্য 10টা মাস্টার রাখবে বলেছে। তোমার ভাইয়া শিক্ষিত তো, আম্মু বলেছে আমি যদি আইএ পাস না করি তাহলে ওনাদের লজ্জা লাগবে। ও, তোমার আব্বা আম্মাকে মা সালাম করতে বলেছে। দিলরুবা, তুমি সেই বোকাটি রয়ে গেছো। শোনো, এসব কথা আর কাউকে বলো না। ও, গাড়িতে মিষ্টি আছে, কাউকে দিয়ে একটু আনিয়ে নাও না। মা 5 কেজি মিষ্টি কিনে দিয়েছে। লালা, বস ভাইয়া। আমাকে দেখা করতে বলেছিস? হ্যাঁ, শোন, হুম। 15 তারিখে তোর যত ব্যস্ততাই থাকুক তুই বাসায় থাকবি। কেন এমন কড়া আদেশ কেন? মাহমুদ ভাই আসছেন 15 তারিখে, জানিসই তো। মাহমুদ আসছে তাতে আমার কি? তাছাড়া মাহমুদ তোর কে? তাকে নিয়ে তোর এত ব্যস্ততা কেন? না মানে ইয়ে ভাইয়া, বাবা ওকে খুব ভালোবাসেন তো তাই। ও, বাবা ভালোবাসে, তুই তাকে পছন্দ করিস না? মাহমুদকে তোর খুব পছন্দ, তাই না? না না, তা ঠিক নয় ভাইয়া। ঠিক নয়? কেন ঠিক নয়? ভেবেছিস নষ্ট হয়ে গেছি বলে ভালো মন্দ বুঝি না? না, বুঝি রে, বুঝি। মাহমুদ খুব ভালো ছেলে, অত্যন্ত সৎ এবং আদর্শবান। তুই 15 তারিখে এয়ারপোর্টে যাচ্ছিস তো? যাব, অন্তত তোর জন্য যাব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। ধর। মা, তুই তো আজকাল বাসায় থাকার সময়ই পাস না। বস বস। কিছু বলবে মা? 5 তারিখে লায়লাকে তোর বড় খালা আর সুজার সাথে সিঙ্গাপুর পাঠিয়ে দিতে চাই।
তাতে কি তোমার প্রবলেম সলভ হবে মা? মাহমুদ তো একেবারেই দেশে ফিরছে। কি বোঝাতে চাচ্ছিস তুই? না, এই ডাল ব্রেনে কি আর বোঝাবো? দেখো লায়লাকে জিজ্ঞেস করে, ও যদি যেতে রাজি হয়। আর কিছু বলবে মা? না। ভাইজান, শায়লা, 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 তুমি এত বছর পরে আমার স্টাডিতে? বসো বসো বসো। শায়লা, জানো 15 তারিখে মাহমুদ আসছে। 5 তারিখে আমি মিনু আপা আর সুজার সাথে লাইলাকে সিঙ্গাপুর পাঠাতে চাই। তো বেশ, তো যাবে, যাবে না কেন? কথা দিচ্ছ? নিজের খালার সঙ্গে সিঙ্গাপুর যাবে, এতে আপত্তি থাকবে কেন? তবে কথা হচ্ছে যে 15 তারিখে মাহমুদ আসবে, এ সময় লায়লা যদি বাইরে যায় তাহলে সেটা কি ভালো দেখাবে? কেন? মাহমুদের আসার সাথে আমার মেয়ে লায়লার কি সম্পর্ক? আমি জানি তুমি মনে মনে একটা আশা লালন করছো। তুমি মাহমুদের সাথে লায়লাকে বিয়ে দিতে চাও, কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি তা হতে দেব না। আমি লায়লার জন্য কোনো পণ্ডিত স্বামী চাই না। আমি ওর জন্যে একজন কর্তব্যপরায়ণ সহৃদয় ছেলে খুঁজব। আমি চাই না আমার জীবনে যা ঘটেছে লায়লার জীবনে তার পুনরাবৃত্তি ঘটুক। শায়লা, এটাই আমার শেষ কথা। মেম সাহেব চলে গেলেন ভাইজান? এগুলো নিয়ে যা জগলুল, আমার খিদে নেই। কি হলো, তোরা কি সবাই মিলে আমাকে পাগল করে দিবি? দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সহৃদয় মানুষ। আমি জানি শায়লা আসলে মিন করেছে, আমার মধ্যে ওইসব মানবিক গুণাবলী নেই। সত্যি কি নেই? আমি তাহলে কেমন মানুষ? আমি চাই এদেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে, এদেশকে সমৃদ্ধশালী করতে। এসব কি মানবিক চেষ্টা নয়? শায়লা, আমি জানি আমি তোমার প্রতি তেমন মনোযোগ দিইনি। জাফর যে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, তার দায়ভারও আমার উপর বর্তায়। আমি কর্তব্যপরায়ণ স্বামী নই, দায়িত্বশীল পিতা নই, কিন্তু কিন্তু একজন আশাবাদী নিষ্ঠাবান গবেষক। তুমি শুধু সারাটা জীবন আমার মন্দ দিকটাই দেখে গেলে, ভালো কিছুই চোখে পড়ল না। তোমাকে আরো মনোযোগী হতে হবে, না হলে কিন্তু এবারও ফেল করবে। মামা, মামা, অবাক কাণ্ড, নিত্য নতুন শিক্ষক। মামা বিকেলে কিন্তু আমাকে বিউটি পার্লারে নিয়ে যেতে হবে। বিউটি পার্লার নিয়ে যেতে হবে কেন? মাহমুদ ভাইয়ের সাথে আমার বিয়ে কথাবার্তা ঠিক হচ্ছে তো, উনি বিদেশ থেকে আসছেন, তাই মা আমাকে স্মার্ট হতে বলেছে। আপু আপু, আমি তোমাদের দাদা কি বলেছে। গাধা বলেছে? ও নিজেই তো একটা গাধা। আপু, এখন আব্বুর সাথে আম্মুর ভীষণ ঝগড়া হবে, খুব মজা হবে। চলো চলো আমরা ঝগড়া দেখি গিয়ে। স্যার, আমাকে আজকে বেশি করে পড়া দিয়ে যান, আমি সব মুখস্থ করে রাখবো। এখন মিতুর সাথে মা মামির ঝগড়া দেখতে যাব, তারপর বিউটি পার্লারে যাব। তোমার বাবাকে বলো কাল থেকে আমি আর আসবো না। জি আচ্ছা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বস সোজা, বস। শোন, আমি খুব বিপদে পড়ে তোকে খবর দিয়ে এনেছি। অমন করে বলছেন কেন খালাম্মা? দেখ, এই মাহমুদ ডক্টরেট করে দেশে ফিরছে। আমি জানি তোর খালু চায় লায়লাকে ওর সাথে বিয়ে দিতে। আপনি চান না খালাম্মা? না,
আমি আমার মেয়ের জন্য পণ্ডিত বর চাই না, যে ওকে বুঝতে চেষ্টা করবে, ওর দিকে খেয়াল রাখবে, তেমন বর চাই। চকরজোড়া নাম হবে, পণ্ডিত হবে বড়, সারা দেশের লোকের উপকার করে বেড়াবে, আর নিজের ঘরের দিকে খেয়াল রাখবে না, তেমন পাত্রে আমার প্রয়োজন নেই। শোন, 5 তারিখে আমি তোদের সাথে লায়লাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিতে চাই। 5 তারিখে তো আমাদের যাওয়া হচ্ছে না। ও, তাহলে কবে যাবি তোরা? বেশ দেরি হবে। ও, তাহলে তো এর মধ্যে লায়লার ইউনিভার্সিটি বোধহয় খুলে যাবে আর মাহমুদও ফিরে আসবে। আচ্ছা শোন, বস, তোকে আমি আমার মনের কথাটা খুলে বলে ফেলি। আমি চাই তোর সাথে লায়লার বিয়ে হোক। লাইলা কি আমাকে পছন্দ করবে? লায়লা যাতে তোকে পছন্দ করে, তোকে সেভাবেই চলতে হবে। আমি কিভাবে চললে লাইলা আমাকে পছন্দ করবে? সেটাও কি তোকে বলে দিতে হবে নাকি? সুজা ভাই যে ভুল করে আমাদের বাগানে এলেন না তো? এ কথা বলছো কেন লাইলা? না, এ বাড়িতে আসেন, দরকারি কোনো কথা থাকলে মার ঘরে ঢোকেন, কথা শেষ হলে ওদিক দিয়ে চলে যান, তো তাই। এখন থেকে অমনটি আর হবে না লায়লা। আচ্ছা লায়লা, তুমি কি খেতে বেশি পছন্দ করো? ভাত, খুব খিদে পেয়েছে, ভাত খাবেন? ভাত? ভাত খাবো? হ্যাঁ। কোথায়? কষ্ট করে চাইনিজে যেতে হবে না, বাড়িতেই খাবো। আমার খিদে নেই। তাহলে? তাহলে কি? আমি খেতে চললাম। মেয়েদের মন বোঝা আমার কাজ নয়। কই রে মানুপুর, দর্জির দোকানের স্লিপটা দে। এই যে বাবা। দেখ তোমা কে আবার এলো। ওয়ালাইকুম আসসালাম। আবার এসে পড়লাম। বেশ করেছো, বসো বসো। আরে ভাই সাহেব, আপনি আপনি আবার কখন এলেন? আমার সময় অসময় নেই ভাবি সাহেবা, এসে পড়লাম। অবশ্যই আসবেন, আপনি এলে আমাদেরও খুব ভালো লাগে। মা, ওই রেন্টেকারে কথা বললাম, 1200 টাকার নিচে কোনো মাইক্রো এয়ারপোর্টে যেতে চায় না। করিম, আমার মনে হয় আমি কোন কালে তোমার শত্রু ছিলাম। এই কথা বলছো কেন ঠান্ডা মিয়া? তুমি নিজেও জানো যে মাহমুদকে আমি আমার সন্তানের মতো মনে করি। সে তো ঠিকই, নিজে বিদ্যান নই বলে বিদ্যানদের এত কদর করি। আমার জিপ, মাইক্রোবাস, কার এত সব থাকতে তুমি গাড়ি ভাড়া করতে ছেলেকে পাঠিয়েছো। আরে লেখাপড়াটা শিখিনি ঠিকই। না না ঠান্ডা মিয়া, ঠিক তা নয়। তুমি তো জানো জীবনে কারো কাছে আমার হাত পাতার অভ্যাস ছিল না, আর সেই জন্যই তোমার কাছে। আমাকে কখনো পর ভাববা না। ও পরশু মাহমুদের প্লেন কটায় আসছে? বিকেল 4টায় ল্যান্ড করবে। আমরাও এয়ারপোর্টে যাব। করিম, আমার 2টো জিপ, একটা মাইক্রোবাস বেলা 1টার মধ্যে তোমার বাড়িতে হাজির থাকবে। তাহলে তো ভালোই হলো ভাই সাহেব। জি, আগামীকাল দুপুরে তাহলে আপনারা আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবেন, তারপর একসাথে যাওয়া যাবে। নিশ্চয়ই ভাবি সাহেবা, কতদিন আপনার হাতে রান্না খাই না। আহা, ও ভাবি সাহেবা, আমাদের দিলরুবা মাঝে মধ্যে এসে আপনার খবর লয় তো? হ্যাঁ, দিলরুবা তো আজকাল প্রায় ঘন ঘনই আমাদের বাড়িতে আসছে। বাহ। ভাই সাহেব, জি, আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। মিয়া মাখন। দোলা ভাই, ও মিষ্টিগুলো নিন। রোজ রোজ আবার এসবের কি দরকার? আমার দোলা ভাইকে আল্লাহ তাআলা যেমন অনেক টাকা পয়সা দিয়েছেন, তেমন অনেক বড় একটা দিল দিয়েছেন। উনি খালি হাতে কোথাও যান না, খরচের হাত তো। এই সালাম করলেই আমাকে 150-200 দিয়ে দেন। ঠিক আছে। না না, মাহমুদ ভাই যদি এত সাজগোজ পছন্দ না করেন, মন ভুলাবার জন্য আমি কিছু করতে পারবো না। আমি যেমন আছি তেমনি থাকতে চাই।
পোকা মেয়ে কিনে আর পারা গেল না, ভালো করে সাজতেও শিখলো না। আমি বেশি বেশি সাজবো কেন? আমি তো এমনি সুন্দর। বিলাপুর খুব সুন্দর, একদম আমার মতো। এই মেয়েটা এত বেশি কথা বলে। আম্মা, আমরা বিয়ে খেতে যাচ্ছি। এই তুমি যাও, তুমি তো যাও, এখান থেকে যাও। আপা হলো আপা, আর বলিস না ভাই, এই বোকা মেয়েকে নিয়ে ভীষণ বিপদে আছি। ওহো, কুইক আপা, কুইক কুইক। তুমিও দেখি মেকআপ টেকআপ দিয়ে একেবারে মুখটাকে কালার টেলিভিশন বানিয়ে ফেলছো। হ্যাঁ, কেন? আমার বুঝি সাদা লাভ নাই? তুমি যাও, আমি রেডি। যাই, তবে ফিরে এসে দেখো। ফিরে এসে ঝগড়া করবে আব্বু? হ্যাঁ, ঝগড়া করবো। নিত্যকে নিয়ে কুইক এসো। আবার ইংলিশ ফুটা। আমার কোনো মূল্য নেই এ বাড়িতে। সবাই আনন্দে আত্মহারা হয়ে এয়ারপোর্টে যাচ্ছে মাহমুদকে রিসিভ করতে। আমি ওকে পছন্দ করি না জেনেও কি আয়োজন। আমি ওই ইমতিয়াজ চৌধুরীর মেয়ে। তোমাদের কারও এয়ারপোর্টে যাওয়া হচ্ছে না। লালা, লালা, তোর হয়েছে? হ্যাঁ। চল। কি হলো ভাইয়া? হ্যাঁ? তুমি এইভাবে যাবে? একটু ভালো ড্রেস পরে নাও। আরে চলবে চলবে, তুই তাড়াতাড়ি কর তো, 2:30 তো বাজলো। হলো তোদের? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। আমরা রেডি। ভাইজান, ভাইজান, মেম সাহেব ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি চলুন। মা, মা, শায়লা, শায়লা, শায়লা কি হয়েছে? মা, ভাইয়া হ্যাঁ। তাড়াতাড়ি যা, ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ আমি যাচ্ছি। কথা বল মা। শায়লা, শায়লা কথা বলো। জগলুল, তুই ফ্যানটা একটু বাড়িয়ে দে, আমি ডক্টর মেহেরকে ফোন করছি। বাবা, ভাইয়া ডাক্তারের কাছে গেছে। না না, মেহের কি দরকার? মা, মা, ফয়সাল, তুমি? এগুলো তোমার, নাও। অবশ্য ফুলগুলো একজন তরুণীর হাতে বেশি ভালো মানাতো। আফটার অল তুমি 3.5 বছর পর দেশে ফিরলে। সরি মাহমুদ, প্রথম চান্সটা আমি আবার কখনো মিস করি না। কি বলো দিলদার? কি হলো, নাও। যে হাত দিয়ে দেয়া হোক, ফুলগুলো নির্দোষ।